কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। আমরা নিয়ে আসছি পরিসংখ্যানের উপরে আজকের ক্লাস। আমরা এই জন্য পরিসংখ্যানের উপরে 3টা ভিডিও দিব। 1 নাম্বার ভিডিও দিব পরিসংখ্যানের সৃজনশীলের ক নাম্বারের উপরে। কত টাইপের ম্যাথ আসতে পারে ভাইয়া যদি বলি ভাই প্রায় 30 রকমের ম্যাথ আছে সৃজনশীলের ক নাম্বার আসতে পারে। আমি প্রত্যেকটা ধরে ধরে করাইয়া দিব। খ নাম্বারের উপরে প্রায় 3টা থেকে 4টা ম্যাথ, গ নাম্বারের উপরে 3টা ম্যাথ। এইগুলা যদি করো ভাই, আমার মনে হয় পরিসংখ্যানে তুমি 20-এ 20 পাবা। চলো শুরু করি। আমি তোমাকে বলি, আমি প্রত্যেকটা ফিজিক্স করাইছি, ওইখানেও বলছি, আজকেও বলতেছি, প্রত্যেকটা অধ্যায়ে না প্রশ্নের একটা চেহারা হয়। এই চেহারা বোঝার তুমি চেষ্টা করো। এই যে দেখো, পরিসংখ্যানের উপরে 2 রকমের চেহারা হবে। একটা হলো এই যে এই চলকগুলা, বিচ্ছিন্ন চলক যেগুলো আছে, এই যে 10, 20 এরকম লেখা থাকবে, আর একটা এরকম এরকম লেখা থাকবে। এই 2 রকমের উদ্দীপক ছাড়া তুমি আর কোনো রকমের উদ্দীপক পাবে না। তুমি তোমার টেস্ট পেপারটা খুলো, বিগত 10 বছর 15 বছর, তোমার বয়স তো 20 হয় না, 20 বছরের টেস্ট পেপার খুঁজে দেখো, এই 2 রকমের পরিসংখ্যান ছাড়া কোনো ধরনের পরিসংখ্যান আসে নাই। চলো আমরা শুরু করি। আমাদের মূল কথা হইলো, আমরা পরিসংখ্যানের চেহারা বুঝাইতেছি। চেহারা 2 রকমের, একটা এই রকমের হবে, একটা এই রকমের হবে। বাকি এগুলো ক নাম্বার বলছি। শুরু করি চলো। প্রথমে আমরা 1 নাম্বারের এই অঙ্কটা শুরু করি। কি বলছে? পরিসর নির্ণয়। ভাইয়া পরিসর নির্ণয়ের সূত্র কি? চলো শুরু করি। 1 নাম্বার পরিসর। পরিসরের সূত্র বলো ভাইয়া। পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমি এখানে খুঁজবো সর্বোচ্চ সংখ্যাটা কত, এখানে 50। এই যে দেখো পরিসর বাই করতেছি, সমান সমান সর্বোচ্চ সংখ্যাটা 50, সর্বনিম্ন সংখ্যাটা কত ভাইয়া? এখানে সর্বনিম্ন সংখ্যাটা 10 যোগ 1 সমান সমান 40 যোগ 1 সমান সমান 41। ভাই এরকম এত সহজ অঙ্ক আসতে পারে? হ্যাঁ ভাই, বিগত বছরগুলোতে এরকম অঙ্ক আসছে। বলছে শুধু পরিসর নির্ণয় করো। দেখো আমরা পরিসর নির্ণয় করে ফেললাম। 1 নাম্বার কোশ্চেন সলভ। 2 নাম্বার শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা, পরিসরের পরে কি করব? ধরি শ্রেণীব্যাপ্তি। ভাই আজকে তোমার একটা মজার ট্রিক্স শিখাই দেই। কত ধরবা? শ্রেণীব্যাপ্তি যদি তোমাকে না দেওয়া থাকে তাহলে তুমি ধরবা কত? যদি পরিসর 1 থেকে 30 আসে, ধরি শ্রেণীব্যাপ্তি ধরবা 3, কথাটা মনে রেখো। যদি পরিসর তোমার 31 থেকে 50-এর মধ্যে আসে তাহলে ধরবা 5। পরিসর যদি 51 থেকে 100-এর মধ্যে আসে তাহলে ধরবা 10। কথাটা তোমাকে আরেকবার বলি ভাইয়া। পরিসর যদি পরিসরের ফলাফল যদি 1 থেকে 30-এর মধ্যে আসে তাহলে শ্রেণীব্যাপ্তি ধরবা 3। আর যদি পরিসর 31 থেকে 50-এর মধ্যে আসে, যেমন 41 আসে, তাহলে আমরা ধরবো 5। আর পরিসর যদি 51 থেকে 100-এর মধ্যে আসে তাহলে তুমি ধরো 10। বা অনেক সময় ধরেও তোমাকে বলে দিবে যে শ্রেণী ব্যক্তি 5 ধরে অঙ্কটা করো। যদি এখানে বলে নাই তাহলে ভাইয়ার মেথড অনুযায়ী 31 থেকে 50-এর মধ্যে আসে তাহলে আমরা ধরবো 5। এবার আমাকে বলছে কি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে। আমরা লিখবো অতএব শ্রেণী সংখ্যার সূত্র কি ভাইয়া? পরিসর ডিভাইডেড শ্রেণীব্যাপ্তি। এই সূত্রটা মনে রেখো। পরিসর কত? 41 ডিভাইডেড 5, 5 8 40, 8 দশমিক সামথিং হইতে পারে, 1 বা 2 এরকম কিছু একটা হইতে পারে। এখন শোনো, শ্রেণী সংখ্যা মানে কি ভাইয়া? তুমি যদি এইটুকু করে দেখো তোমার অঙ্ক কিন্তু হয় নাই। শ্রেণী কি আমি তোমাকে আগে বুঝাই। শ্রেণী কি? এই যে একটা শ্রেণী, এইটা একটা শ্রেণী, এরকম একটা শ্রেণী। আমি কি 8.2টা শ্রেণী আঁকতে পারবো না? তাহলে অবশ্যই 8-এর পরে যদি দশমিক থাকে তাহলে লিখবো 9 বা 9। যদি 9-এর পরে দশমিকের পরে কিছু সামথিং থাকতো তাহলে লিখতাম আমরা 10। যদি 6-এর পরে দশমিক থাকতো তাহলে আমরা লিখতাম 7। আমরা কখনোই দশমিক দিয়ে মানটা লিখবো না। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, পরের অঙ্কটা করি। কি বলছে? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। আসো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে ফেলি। প্রথমে লিখব শ্রেণীব্যাপ্তি, টেলি চিহ্ন, গণসংখ্যা। ক্রমযোজিতকে ক্রমযোজিত গণসংখ্যা বলে, আবার যোজিত গণসংখ্যাও বলা যায়। ক্রমযোজিত গণসংখ্যা। এখন ঘর কয়টা দিব? 9টা। 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9।
ঠিক আছে ভাইয়া? এইবার দেখো এইখানে যারা পরিসংখ্যান করো ভাই, যারা মনে করতেছো ভাই পরিসংখ্যান তো আমরা বস, আমরা ফুল করে ফেলছি, আমরা পরিসংখ্যান সব শেষ, এই জায়গায় এসে অনেকে বাইঝা যাও। যেমন সর্বনিম্ন সংখ্যা এখানে কত লিখবা? দেখো আমি তোমাকে দেখাই, এই শ্রেণীবৃত্তির এখানে কত লিখবা? সর্বনিম্ন সংখ্যা 10, এটা তো লিখবা, কিন্তু শ্রেণীবৃত্ত ধরছো 5। অনেকে করবা কি 10 থেকে, আমি তোমাকে বলি ভুল কোথায় করো তোমরা, 10 বাদ দিয়ে গুনো, 11, 12, 13, 14, 15 পর্যন্ত গুনো। তুমি তোমার বইটা খুলো ভাই ডকুমেন্ট হিসাবে, দেখো বইয়ের অনেকগুলা ম্যাথ এরকম আছে যে 10 সহ গুনতে হয়েছে। দুইটাই আমি বলবো রাইট, কিন্তু তোমার বই যেটা সাজেস্ট করে তুমি ওইটা করো। টেস্ট পেপারে অনেক জায়গায় অনেক সময় এই 10কে বাদ দিয়ে গুনছে, আমরা 10কে সহ 5 গুনবো। 10, 11, শ্রেণীবৃত্তি যেহেতু 5, তাহলে 10-এর পরের সংখ্যা কত গুনবো? 10, 11, 12, 13, 14, এইটাই পারফেক্ট। এই গুনলাম ভাইয়া 14। পরের সংখ্যাটা আমরা কত লিখবো? অবশ্যই 15। 15 থেকে কত গুনবো ভাইয়া? 15। 15 সহ গুনবো, কিন্তু 15, 16, 17, 18, 19, এই লিখলাম আমি 19। তারপরটা আবার 20, 24, 25, 29, 30, 34, 35, 39, 40, 44, 45, 49, তারপরে তো ঘর 50 আর হইল 54। এইখানে তোমাদের স্টুডেন্টদের মধ্যে ভাই, এখানে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা থাকে কি, ভাই আমার সর্বোচ্চ সংখ্যা তো 50 আছে, আমি 54 পর্যন্ত কেন লিখবো? ভাই লেখো না, সমস্যাটা কি? অনেক সময় দেখবে 52 পর্যন্ত আছে, লেখো, সমস্যা কি? যতটুকু যাবে অতটুকু লেখো, কোনো সমস্যা নেই, লিখতে হবে। ঠিক আছে? এইবার তোমরা সবচেয়ে বড় ভুল যেখানে করো সেটা হইলো ভাইয়া, এখনও এসএসসি পরীক্ষা দিবে, এখনও তুমি মেথডটা বুঝো নাই। তোমরা করো কি 10 থেকে 40 পর্যন্ত গুনো, দেখো 10 পর্যন্ত 40 কয়টা কয়টা আছে, কয়টা কয়টা আছে, তারপরে গুইনা এসে এখানে ওই কয়টা দাগ দাও। আবার 20 থেকে 24 কয়টা আছে এটা খুঁজা আবার দাগাও। এমন করে 45 থেকে 49 কয়টা আছে খুঁজা এসে দাগাও। ভাই তুমি এসএসসি এক্সাম দিবা, তুমি যদি 30 মিনিটের মধ্যে বা 25 মিনিটের মধ্যে পরিসংখ্যান একটা পরিসংখ্যান না শেষ করতে পারো, 50 মিনিটের মধ্যে তুমি যদি 2টা পরিসংখ্যান শেষ না করতে পারো, তবে ভাই তুমি বাকি ম্যাথ কখন দিবা? তো সহজ টেকনিকটা আমি তোমাকে আজকে শিখাই দিই, এটা তুমি মনে রাখো, সব তুমিও তোমার ছোট ভাইদেরকে এইভাবে শেখাবা। দেখো প্রথমে 10 কাটবো, 10, 10 কোথায় আছে? এই যে কাটলাম। তারপরে 20 কাটবো, দেখো আমি কাটতে যাইয়া এই যে 20 কোথায় আছে লিখি আগে, দেখাও। পরে আমি এখানে যা ভুলে যাব না যে ভাই আমি কত পর্যন্ত কাটছিলাম, কাটাস। এখন সবচেয়ে বড় কথা, অনেক পণ্ডিত এসে বলবে কমেন্টের মধ্যে যে ভাইয়া আপনার এসএসসি পরীক্ষার ওই জায়গায় তো কাটা যায় না। ভাই তুমি পেন্সিল তো নিয়ে যাবা না ভাই, পেন্সিল নিয়ে গেলে এই 15 নিচে যদি একটা ফোঁটা দিয়ে রাখো, তোমার কি কোনো সমস্যা হবে? তুমি এটা করার পরে তুমি এটা মুছা ফেলো, ঠিক আছে? পরীক্ষার প্রশ্নের মধ্যে দাগানো যাবে না, এটা আমিও জানি। তুমি তো এটা ফুটা দিয়ে রাখো যদি এরকম তোমার সিচুয়েশন হয়। 15 কোথায় আছে দেখো, কাটো। তারপরে এই দেখো, এরপর আমি ভুলে যাইতেছি না যাবে পরের সংখ্যাটা কি, আমি 10 সেকেন্ডের মধ্যে সব করে ফেলবো। দেখো 25 কোথায়? 25। তারপরে 10, 10 কোথায়? 10, 45, 50, 12, এই 12, 18, 27, 26, 25, 35, 32, 38, এগুলো 38, 48, এগুলো 48, 44, 17, 22। এই যে দেখো ভাইয়া আমারটা শেষ। এখন তোমাদের মজার একটা বিষয় দেখাই, যদি এরকম 1, 2, 3, 4 করার পরে 5 নাম্বারটা আসতো, তাহলে এরকমভাবে আমরা লেখা দিতাম।
আবারও যদি আসতো 6, 7, 8, 9, ঠিক আছে, শেষ হলে শেষ। কিন্তু 10 নাম্বারটা আবার আসলে আমরা এইভাবে টানতাম। আবার যদি আসতো আরেকটা গণসংখ্যা, তাহলে আবার 11 দিয়ে এইভাবে কাটতাম। 5 নাম্বার আসলে তোমাকে এইভাবে কাটতে হবে। ঠিক আছে ভাই, এবার গণসংখ্যা তুমি দেখে দেখে গুনো। 3 3 লেখো, 3 এখানে 3 2 কটা 4, 1 3 1 2 1। এবার ভাই ক্রমযোজিত গণসংখ্যা কত সহজ দেখো, 3 আছে না, 3 এখানে বসাও। 3 আর 3 কত? 6। এই 3-এর সাথে এই 3 যোগ, দেখো এইটার সাথে এটা যোগ। এইটা তো প্রথমে দেখে উঠাবো, পরেরটার সাথে যোগ করবো, এরকমভাবে 3 3 কত? 6। এবার এই 6 নিচের সংখ্যার গণসংখ্যার সাথে যোগ করবো, 6 আর 2 কত? 8। আর এই 8-এর সাথে নিচেটা যোগ করবো, 8 আর 4 কত? 12। 12 আর 1 কত? 13। 13 আর 3 কত? 13 আর 3 16। 16 আর 1 17। 17 আর 2 কত? 19। 19 আর 1 কত? 20। তাহলে এখানে n সমান সমান সবগুলো করে দেখবে 20টা আছে। তোমার অঙ্কটা হয়েছে কি না আমি তোমাকে দেখাবো। এই দেখো, এইখানে 20টা হবে, এইখানে সব যোগ করে 20 হবে, এবং এখানে 20টা সংখ্যা থাকবে। তাহলে তোমার অঙ্ক হয়েছে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি ভাইয়া? কত সহজে বুঝাবো, একদম তুমি পারবা। দেখো এই পরের কোশ্চেনটা কি? প্রচুরক সংখ্যা নির্ণয় করো। ভাইয়া এইখানে তোমরা যে পরিমাণ ভুল করো, দেখো শিখো। প্রচুর পরিমাণের সংখ্যা যেটা আছে সেটাই হলো প্রচুরক সংখ্যা। এখানে প্রচুর পরিমাণের সংখ্যা কোনটা আছে? দেখো 10 একবার, 20 একবার, 15, 25, 10 দুইবার আসছে, 10 দুইবার আসছে। আর হইল তোমার এখানে সবচেয়ে বেশি বার আসছে কি? আমি মনে করতেছি 10। তোমরা এটা একটু কমেন্টে লেখা দাও তো ভাই, যে এখানে সবচেয়ে বেশি সংখ্যা কোনটা আছে। মানে যেমন ধরো 10 দুইবার আছে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার রিপিট হবে সেইটাই হবে প্রচুরক সংখ্যা। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? যে সংখ্যাটা সবচেয়ে বেশি রিপিট হবে সেইটাই হবে, ওই সংখ্যাটাই হবে প্রচুরক সংখ্যা। ঠিক আছে ভাইয়া, আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে আসি। চলো দেখো, এখানে তোমার 2 নাম্বার কোশ্চেনে বলছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। আমি আবার তোমাকে একটু মনে করাই দিই, আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে সৃজনশীলের কতে যত রকমের কোশ্চেন আসতে পারে সব রকম কোশ্চেন আমরা একটা বার করে দেখব। তুমি যাতে এসএসসি পরীক্ষার হলে যায় ভাইয়ার কথা একবার হইলেও মনে পড়ে যে ভাইয়া সবগুলা টাইপ সব অঙ্ক করায় দিছে। সৃজনশীলের ক নাম্বারে কত ধরনের কোশ্চেন আসতে পারে পরিসংখ্যানে, দেখো তোমার খুব উপকারে আসবে আজকের ভিডিওটা। 2 নাম্বার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। ভাইয়া একটু আগে তোমাকে শিখাইছি ক্রমযোজিত কেমনে নির্ণয় করতে হয়, আমরা এখানে নির্ণয় করে ফেলি। দেখো আর এই ছকটা আঁকবো না, এখানে নির্ণয় করে ফেলবো, লিখে দিলাম ক্রমযোজিত। তুমি বলো কীভাবে লিখবো? 2 দেখে দেখে লিখো। 2 2 আর 4 কত? 6। 6 আর 5 কত? 11। 11 আর 6 কত? 17। 17 আর 4 কত? 21। 21 আর 2 কত? 23। ঠিক আছে, কথা বুঝতে পারছো ভাই? এবার n সমান সমান যোগ করে দেখো, 19 আর 23, এই যে দেখো 23। ঠিক আছে স্যার, শেষ ক্রমযোজিত গণসংখ্যা শেষ। এবার আসো পরের কোশ্চেন, মধ্যক শ্রেণী নির্ণয় করো। আমরা জানি মধ্যক শ্রেণী নির্ণয় করব কিভাবে? মধ্যক শ্রেণী নির্ণয় করবো n/2 দিয়ে। n সমান সমান কত আছে ভাইয়া? 23। 23/2 দিলে কত আসে? 11.5। 11.5 কোথায় আছে দেখো তো? 5-এর ঘরে কি 11.5 আছে? না। আমরা চেষ্টা করব ভাইয়া মধ্যক শ্রেণীটা মাঝখানে রাখার জন্য। সবসময় মনে রেখো মধ্যক শ্রেণী এখানে কোথায় হবে? এই যে 6 সবচেয়ে কাছে 6, দেখো গণসংখ্যার মধ্যে 11.5-এর সবচেয়ে কাছে 6। আর এদিকে ক্রমযোজিত গণসংখ্যার দিকে 11.5কে সবার আগে স্পর্শ করছে এই ঘরটাই, এইটা হবে মধ্যক শ্রেণী। ঠিক আছে, তাহলে মধ্যক শ্রেণী নির্ণয় করো। তাহলে তুমি লিখতে পারো এখানে মধ্যক শ্রেণী হইল কত? 41 থেকে 50 শ্রেণী। ঠিক আছে, শেষ অঙ্ক। তারপরটা দেখো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। এবার আমরা করব কি? দেখো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। একটা কথা মনে রেখো ভাইয়া, মধ্যক মধ্যবিন্দু মধ্যমান সব এক কথা। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণী এখানে যদি মধ্যবিন্দু না দিয়া মধ্যক দিত বা মধ্যমান দিত একই কথা। বাই করবো কিভাবে? কোনটা মধ্যক শ্রেণী? 41 থেকে 50। এই যে দেখো 41 যোগ 50 ডিভাইডেড 2 সমান সমান 45.5। এটাই মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। এবার আসো প্রচুরক শ্রেণী। এবার আসো প্রচুরক শ্রেণী কোনটা?
প্রচুরক শ্রেণী আর প্রচুরক সংখ্যা কিন্তু আলাদা। ভালো করে বোঝো, প্রচুরক সংখ্যা হইল এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার আসছে সেটা হইল প্রচুরক সংখ্যা। কিন্তু প্রচুরক শ্রেণী কোনটা? শ্রেণী শব্দের অর্থ এই যে একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, প্রত্যেকটা একটা একটা করে শ্রেণী। এখানে প্রচুরক শ্রেণী হইল যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, সেটা হইল প্রচুরক শ্রেণী। আবার বলি, কথাটা ঠান্ডা মাথায় শোনো ভাইয়া, খুব কাজে আসবে, খুব কাজে আসবে। প্রচুরক শ্রেণী হইল যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশিবার, যেমন 6, এই শ্রেণীতেই তো সবচেয়ে বেশিবার গণসংখ্যা, কারণ এর আগে 5 4 2, এরপর 4 2, সবচেয়ে বেশিবার গণসংখ্যা কোথায় আসছে? এই শ্রেণীতেই। এই যে এইটাই হলো মধ্যক শ্রেণী, এইটা হলো প্রচুরক শ্রেণী। এখন প্রশ্ন হলো ভাইয়া, সবসময় কি মধ্যক শ্রেণী কি প্রচুরক শ্রেণী হয়? না ভাই, এই ভুলটা তুমি কইরো না। তুমি বোর্ড কোশ্চেন দেখো, অনেকগুলা বোর্ড এরকম আছে যেখানে মধ্যক শ্রেণী আলাদা, প্রচুরক শ্রেণীও আলাদা, হইতেই পারে, সমস্যা নাই। প্রচুরক শ্রেণী হলো যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। ঠিক আছে, আমরা সামনে যে এরকম একটা ম্যাথ কইরা দেখবো না। এই যে দেখো প্রচুরক শ্রেণী এখানে কোনটা? এইটাই। তাহলে প্রচুরক শ্রেণীর কি বাই করতে বলছে? প্রচুরক শ্রেণী নির্ণয় করতে বলছে। এখন লাগবো আমরা 41 থেকে 50 শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, তাই 41 থেকে 50 শ্রেণীটি প্রচুরক শ্রেণী। ভাইয়া আমি আজকে সৃজনশীলের ক নাম্বারে যতগুলো ম্যাথ করাবো, মনে রাখো এই ম্যাথগুলা যদি সৃজনশীলের ক নাম্বারে আসে তো আসলো, নাহলে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে, নাহলে এমসিকিউতে আসবে ইনশাল্লাহ। সবগুলা টাইপ করাচ্ছি, দেখো। তো এটাও শেষ। এবার কি বলছে ভাই? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু তো এইটাই, এই যে মধ্যক শ্রেণী, যেহেতু এই মধ্যক বাদ দিয়ে এখানে লিখে দাও প্রচুরক শ্রেণী, শেষ। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে ওইটা 41 যোগ 50 ডিভাইডেড টু 45.5। এখন এটার মাঝে তোমাকে আরেকটা কোশ্চেন করে দেয় ভাইয়া, দেখো এরকম আসতে পারে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত মধ্য, এরকম আসতে পারে যে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর মধ্যবিন্দু। তো এরকম বললে আগের শ্রেণী বললে, তাহলে আগের শ্রেণীর মধ্যবিন্দু বাই করো 35.5। বুঝতে পারছেন ভাই? আর যদি বলে প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর, তাহলে এইটা এরকম করবেন, কত আছে 51 যোগ 60 ডিভাইডেড টু সমান 55.5। তোমাকে যদি বলে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু, দুইটা যোগ করবা, ভাগ দিবা, শেষ। 2 দিয়ে ভাগ দিবা, শেষ। যদি প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু, যেই শ্রেণীটা বলছে ওই শ্রেণীটা দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ দিবা, অঙ্ক শেষ। 1 নাম্বার কোশ্চেন, পরিসরের সূত্র একটু আগে শিখাইছি, মাত্র শিখাইলাম। চলো পরিসরের সূত্র লিখি। পরিসর সমান, এতবার একটা অঙ্ক করাবো যে তোমার পুরো মুখস্থ হয়ে যাবে। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, শেষ। পরিসরের সূত্র শেষ। পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 1 নম্বর শেষ। 2 নম্বর বলছে 10 15 20 25 30 35 40-এর পরিসর নির্ণয় করো। ঠিক আছে, করে ফেলি। দেখো এটা কি এমন কঠিন কাজ? সবচেয়ে ছোট সংখ্যা কত? এখানে 10। সর্বোচ্চ সংখ্যা এখানে, আর সর্বনিম্ন সংখ্যা কত? 10। আর সবচেয়ে বড় সংখ্যাটা কত? 40। শেষ। 10 সেকেন্ডে অঙ্ক শেষ। 10 সেকেন্ডও লাগবে না। 30 যোগ 1, এর থেকে সহজ অঙ্ক পৃথিবীতে আছে, কিন্তু এইটাও তোমার বোর্ড কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা এখন 3 নম্বর অঙ্কটা করি, চলো। সর্বোচ্চ সংখ্যা 97 এবং পরিসর 55 হলে সর্বনিম্ন সংখ্যাটা কত? আমরা এই অঙ্কটা কীভাবে করি দেখো। সর্বোচ্চ সংখ্যা কত? 97। সর্বোচ্চ সংখ্যাটা কত ভাইয়া? পরিসর সমান সমান কত? 55। সর্বোচ্চ সংখ্যা কত? 97 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত? আমি জানি না, x + 1 বা 1। এবার 1 যদি ও পাশে চলে আসে তাহলে -1, 97 মাইনাস x, তাহলে কত হয়ে যায়? 54 সমান সমান 90
97 মাইনাস এক্স। এবার দেখো মাইনাস এক্সটাকে আমি কি মাইনাস এক্সের মান বাই করব না, আমি বাই করবো কি সর্বনিম্ন সংখ্যার মান। আমি তো মাইনাস সর্বনিম্ন সংখ্যার মান বাই করব না, তাহলে মাইনাস এক্সকে শুধু এই পাশে নেব প্লাস করার জন্য। তাহলে 94 প্লাস এক্স সমান সমান 97। এইবার দেখো ভাইয়া ব্যাপারটা কি, 54 যেটা আছে এটাকে আমি ওপাশে পাঠিয়ে দিব। তাহলে এক সমান সমান 97 প্লাস ছিল ওপাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। এক সমান সমান কত আসে, অবশ্যই 43 আসে। ঠিক আছে ভাইয়া, কত সহজে করলাম দেখছো ভাই। নিয়মটা তুমি একটু দেখে রাখো। আমি আরেকবার বলি, পরিসরের মান লিখলাম, সর্বোচ্চ সংখ্যার মান লিখলাম, মাইনাস লিখলাম, সর্বনিম্ন সংখ্যা লিখলাম, যোগ 1 লিখলাম, +1 ওপাশে চলে গেলে -1, তো 54 আসে। তো এবার মাইনাস এক্সরে আমি প্লাস বানানোর জন্য ওপাশে নিয়ে গেলাম, প্লাস এক্স চলে আসে। এই 54 এবার আমি তো এক্সের মান বাই করব, তো 54কে এ পাশে পাঠাইলাম, মাইনাস হয়ে গেল 43 চলে আসছে। কত সহজে অঙ্কটা করে ফেললাম দেখছো ভাইয়া। এবার আমরা পরের অঙ্কটা দেখি, চলো পরের অঙ্কটা দেখি। 3 নাম্বার আমাদের ডিল ডান। 4 নাম্বার সর্বনিম্ন সংখ্যা 43 হলে এবং সর্বপরিসর 55 হলে সর্বোচ্চ সংখ্যা কত, পরিসর কত 55, সর্বোচ্চ সংখ্যা আমি জানি না, সর্বনিম্ন সংখ্যা জানি 43 যোগ 1। এবার +1 ওপাশে চলে আসলে কি হয়, তাহলে -1 x মাইনাস 43, তাহলে কত হয়ে যায় দেখো দেখো ভাইয়া, তো 54 x মাইনাস 43। এইবার আমি তো এক্সের মান বাই করব তাই না, তাহলে এই পুরোটাকে ধরে এই পাশে নিয়ে আসি, x মাইনাস 43 54 -43 ও পাশে পাঠায় দাও, x সমান সমান 54 প্লাস 43 সমান সমান x এর মান হলো 97। দেখো সর্বোচ্চ সংখ্যার মানও আমরা বাই করে নিলাম 97। ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করছি, 4 নাম্বার ডান। সর্বোচ্চ সংখ্যা আমরা জানি না, সর্বনিম্ন সংখ্যা জানি, যোগ 1 দিলাম। এবার আমরা করলাম +1 এর পাশে পাঠিয়ে দিলাম, 54 মাইনাস 1 সমান 55 মাইনাস 1 হয়ে গেল 54। এখানে পুরোটাকে ধরে আমি ওই পাশে নিছি আর এইটাকে ধরে এই পাশে নিছি, দেখছো খেয়াল করছো, জায়গা পুরোটা পরিবর্তন করছি। তো সমান সমানের এই পাশে আর ওই পাশে পুরোটা যদি সবগুলো একসাথে মুভ করে তাহলে প্লাস বা মাইনাসের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এবার -43 এই পাশে আনলাম, তাহলে প্লাস হয়ে গেল 97। অঙ্ক শেষ 4 নাম্বারটা। ঠিক আছে, এবার 5 নাম্বারটা করে ফেলি, 5 নাম্বারটা করি, চলো 5 নাম্বারটা করে ফেলি ভাই। 5 নাম্বার অঙ্ক কি বলছে, সর্বোচ্চ সংখ্যা 97 মাইনাস সর্বনিম্ন সংখ্যা 43 যোগ 1, এটা 1ই লিখতে পারো, 1 সুন্দর হয়, যোগ 1 কত হবে, পরিসরের মান বাই করতে পারছে। হ্যাঁ, কত সহজ অঙ্ক, পরিসর। তুমি যদি সর্বোচ্চ সংখ্যার ম্যাথ আর সর্বনিম্ন সংখ্যার ম্যাথটা এই পরিমাণ স্টুডেন্ট ভাই আউলেয়া যায়, আর দেখবা যে টেস্ট পেপারে সর্বোচ্চ সংখ্যার অঙ্কটা পাইলে সর্বনিম্ন সংখ্যার ম্যাথটা পাইতে পাইতে টেস্ট পেপার একদম শেষের দিকে যায় পাবা। তো ভাইয়া তোমাকে আজকে এক ক্লাসের মধ্যে এগুলো কমপ্লিট করে দিলাম। দেখো 54 প্লাস 1, এটা 97 থেকে 43 বিয়োগ দিলে আসে 54। পরিসর সমান সমান 55 55 স্যার 55, অ্যান্সার শেষ। পরিসরের মানও বাই করে ফেলছি। একটা জিনিস দেখেন তো স্যার, 3 4 5 আপনারা করেন কি, সর্বোচ্চ সংখ্যা একটা নিয়ে করলে সর্বনিম্নটা মিলাইতে পারেন না, সর্বনিম্নটা নিলে সর্বোচ্চটা মিলানো যায় না, আবার পরিসর মিলাইতে পারেন না। ভাইয়া একই এই তিনটা অঙ্ক নিয়েই দেখো, এই তিনটা সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, পরিসর, 3টা অঙ্ক, এই 3টাই আমি ডিজিট নিছি, অঙ্কগুলো মিলে দেখাইলাম। ঠিক আছে ভাইয়া, আসো পরের অঙ্কটায় যাই, চলো পরের অঙ্কটা করি ভাইয়া। 6 নাম্বার 10 20 30 25 15 গড়। আমরা জানি গড় নির্ণয় গড় সমান সমান, যা গড় করবো সবগুলা যোগ দিব, 20 30, 30-এর পরে কত 25, 25-এর পরে কত 15, এটা গড় করতে বলছে। তাহলে 1 2 3 4 5 কয়টা আছে, 5টা সংখ্যা না, সমান সমান এগুলো যোগ করো পুরোগুলা, 10 20 30 60
70, 80, 90, 100, 100 ডিভাইডেড 5, ফলাফল কত আসবে বলো? 20। তো নির্ণয় গড়ের অ্যান্সার কত? 20। গড় নির্ণয় করতে পারবেন স্যার আজকে থেকে? দেখেন পরের অঙ্কটা দেখেন স্যার, পরের অঙ্কটা 7 নাম্বারটা দেখেন। 7 নাম্বারটা, এই অঙ্কটা ভাই আমি বলছিলাম এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি বলি ভাই 3টা ভাইয়া অঙ্ক দেন এসএসসি 2026-এর জন্য, আমি বলবো যে এইটা তো একটা টাইপ না, এটা না, এই দুইটা একটা টাইপ। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক ইম্পর্টেন্ট। আর যদি ভাইয়া একটা টাইপ দেই তাহলে সেটা হবে এই যে এই অঙ্কটা। এই 3টা অঙ্ক এসএসসির জন্য আসবেই, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এই অঙ্ক আসলে 95% স্টুডেন্ট অঙ্ক ভুল করে আসবে। ঠিক আছে চলো করি। 7 নাম্বার শেষ, 7 নাম্বার করবো, সরি শেষ না করব। তাহলে এবার বলছে 10, কি বলছে? এত এত সংখ্যার গড় বইলা দিছে, এক্সের মান বাই করতে বলছে। তাহলে করি 10 যোগ 20 যোগ 30 যোগ 25 যোগ এক্স, এর গড় হলো 1 2 3 4 5 5। আর গড় সমান সমান এটা গড়, নির্ণয় গড় কত আসবে? গড় বইলা দিছে 20। এখন এক্সের মান বাই করতে বলছে, দেখেন আমি কিভাবে করি, বা এগুলো আগে যোগ করে ফেলি। 10 20 কত? 30 60 70 80 85, 85 এক্স সমান সমান 20। দেখেন স্যার এক্সের জায়গায় যদি অন্য একটা সংখ্যা থাকতো 5, তাহলে আমি কিন্তু 85-র সাথে যোগ করে ফেলতাম, কিন্তু এখানে কিন্তু আমি যোগ কিন্তু করি নাই এখনও। ঠিক আছে, দেখেন এবার কি করব, বা 5 তো ভাগ আকারে আছে, ওপাশে পাঠিয়ে দেন, কি হয়ে যাবে? 5 ওপাশে যদি চলে যায় কি হবে ভাইয়া? গুণ আকারে হয়ে যাবে। বা 85 প্লাস 1 সমান সমান 5 20 কত? 100। আমি বাই করব কি এক্সের মান, তো 85কে ওই পাশে পাঠিয়ে দেন, এক্স মাইনাস 85 বা 1 সমান সমান 15। এক্সের মান কত? 15। আগের অঙ্কে এক্সের মান কত ছিল? 15। এই এক্সের মান কত? 15। ভাইয়া কইরা দেখাইলাম। ভাইয়া তোমরা যারা মনে করো যে পরিসংখ্যান তো অনেক সহজ একটা অঙ্ক, খুব সবচেয়ে সহজ অধ্যায় পরিসংখ্যান, তোমার মাথায়ও ধরবে না যে কি পরিমাণ ম্যাথ, ক নাম্বারে কত ক্রিটিক্যাল ম্যাথ এখানে আসে। তুমি যদি মনে করো ভাইয়া যে পরিসংখ্যানে ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, সংক্ষিপ্ত গড় আর আয়তলে এগুলা কইরা যদি তোমার অধ্যায় শেষ করে ফেলছো, তুমি মনে করো তাহলে তুমি অনেক ভুলের মধ্যে আসো। এই পরিমাণ ম্যাথ এটার মধ্যে আছে যে তুমি আজকের এক একটা অঙ্ক করাবো, তুমি বলবো যে ভাই এটাও পরিসংখ্যানে, এটাও পরিসংখ্যানে। আর যদি তুমি এটা আগের থেকেই কমপ্লিট করে থাকো তাহলে তুমি জিনিয়াস, তুমি ভাই জিনিয়াস। আমি যেগুলো করাইতেছি এই ম্যাথগুলো যদি তুমি আগের থেকে কমপ্লিট থাকে, এসএসসি 2026-এ তুমি পরিসংখ্যানের উপরে বস থাকবা। তোমার 30 মিনিটের মধ্যে শেষ হবে, আমি বলে দিলাম, তুমি বস হয়ে গেছো, মনে রাখো। চলো দেখি পরের অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি বুঝাইতে পারছি ভাই? 10 20 30 25, পরের সংখ্যাটা তারা মান বলে না, এক্স বইলা দিছে, গড় হবে 20। এবার তারা বলছে ভাই এক্সের মানটা বাই করতে। আমি এগুলো যোগ করছি, এক্সের মান দিছি, ডিভাইডেড 5 ইকুয়াল টু 20 দিছি। 5 এ পাশে গুণ ভাগ আকারে আছে, ও পাশে গেলে গুণ হয়ে গেছে, 100 হয়ে গেছে। তাহলে আমি বাই করবো এক্সের মান। 85কে এই পাশে দেখে কী করবো, দাও পাঠাও 85কে ওই পাশে। 100 মাইনাস 85 সমান সমান 15। দেখো অঙ্ক হয়ে গেছে। তুমি যদি এর আগে অঙ্কগুলো না কইরা থাকো ভাই, তুমি একটু উঠে নাও, একটু নোট আউট করো। কালকে যদি বা পরশু বা যে তোমার যদি এক্সাম হয়ে থাকে এসএসসি, তাহলে তুমি কিন্তু এইগুলো করার জন্য আর তো বেশি সময় নাই তোমার হাতে। 8 নম্বর অঙ্কটা দেখো, আমি কিন্তু মাত্র সৃজনশীলের ক নাম্বারটা করাচ্ছি। আর তুমি যদি বলো ভাই এগুলো কোথা থেকে নিয়ে আসছেন, তো তুমি টেস্ট পেপার এখনও খুইলেই দেখো নাই। বিগত 10 বছরে প্রশ্নে কী আসছে তুমি এখনও জানোই না। দেখো 10 20 30 25-এর মধ্যক নির্ণয় করতে বলছে। এবার তো ঝামেলা লাগছে। আসো কত নাম্বার এটা? 8 10 20, তারপরটা কত? 30 25। এটা কি বলবো? মধ্যক। ঠিক আছে, কয়টা সংখ্যা এখানে? তো লেখো এখানে 4টি সংখ্যা আছে। 1 মিনিট, এখানে 4টি সংখ্যা আছে যা জোড় সংখ্যা। ঠিক আছে, যা জোড় সংখ্যা। তাহলে অতএব মধ্যক, জোড় সংখ্যা হইলে মধ্যকের সূত্র কি হবে? n/2 তম পদ
প্লাস n/2 প্লাস 1তম পদ ডিভাইডেড 2। ভাইয়া তোমরা যারা বইয়ের অঙ্কগুলো সব করছো আর বলতেছো যে ভাই এই সূত্রটা তো পাইলাম না, আমি বইলা দিব জানো, একটা সহজ আমি কথা ম্যাথের সময় সব সময় বলি, ভাই ম্যাথ পরীক্ষা যদি খুব ইজি কোশ্চেন করে না তাহলে তুমি শেষ। ম্যাথের এক্সামে যদি খুবই বেশি ইজি কোশ্চেন করে তুমি শেষ। এইটা ক্লাস 8-এ পড়ে আসছো, খুব সহজ করছে তোমার জন্য। তুমি যা দেখো তোমার টেস্ট পেপার খুলো, এই কোশ্চেনটা কয়েকবার দিছে, তো সহজ হয়েছে না? বুঝাইতে পারছি তোমাকে? দোয়া করো যেন ম্যাথ পরীক্ষার প্রশ্নটা বেশি কঠিনও না হয় আবার বেশি সহজও না হয়। আসো এটা করি ভাইয়া। তাহলে মধ্যক 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 নাম পারি না। দেখো এন এর মান কত? এন এর মান কত? এখানে 4, তো 4/2তম পদ যোগটা দিতে ভুলো না, আবার অনেকে গুণ দিয়ে রাখে কোচিং। এন এর মান কত? আমি অনেকজনের খাতা দেখলাম যে দেখি যে এখানে গুণ দিয়ে রাখে, মানে মনের ভুলে, ওই যে কিউরিসিটি কাজ করে, উত্তেজনা কাজ করে পরীক্ষার হলের মধ্যে, হাত পা কাঁপাকাঁপি করতে থাকে, দিয়া দেয়, সহজ জিনিস ভুল করে আসে। ভাইয়া আজকে যে অঙ্কগুলো করাইতেছি এগুলো তুমি একটু মাথায় রাখো, আর একটু যদি খাতার মধ্যে কষ্ট করে কইরা যাও, তুমি পরীক্ষার হলে লাফাইবা যে ভাই আমি তো এগুলো সব কমন পেয়ে গেছি। আর শেষ বেলায় যায় একটা ব্রেকআপ হবে তোমার সাথে পরীক্ষার প্রশ্নর সাথে, সেটা হইলো তুমি বল ভাই পরিসংখ্যানে তো আমি বস, আমি তো পরিসংখ্যান মারাত্মক বেগে পারি, পরিসংখ্যানে আমার থেকে কেউ পারবে না। পরে এসএসসি হলের মধ্যে যায় দেখবা যে পরিসংখ্যানের মধ্যে তুমি সবচেয়ে বেশি লুজ, তোমার থেকে সবাই বেটার করতেছে, কারণ তুমি এগুলো কিচ্ছু জানো না পরিসংখ্যানে। 4-এ 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 2তম পদ। ও সরি, এটাকে আগে প্রথমে সাজায় নিতে হবে। এটা প্রশ্নটা সাজানো আছে না, এটা সাজায় দিই। 25 আর 30, এই যে সাজায় নিলাম। কোশ্চেন যা ছিল 10, 20, 30, 25, এখানে আমি ঊর্ধ্বক্রমে সাজায় নিয়েছি, ঠিক আছে? তো 2তম পদ যোগ এর 4-এ 2 দিয়ে ভাগ দিলে 2 আর যোগ 1 কত হলো? 3তম পদ ডিভাইডেড 2। এবার লিখি মধ্যক সমান 2তম পদ কত? 20 যোগ 3তম পদ কত? 25 ডিভাইডেড 2। তাহলে মধ্যক, বাকি কাজ তোমার ক্যালকুলেটারের, তাহলে 22.5, এটা তোমার মধ্যক। বুঝতে পারছেন স্যার? কোশ্চেন বেশি সহজ হলেও কিন্তু সমস্যা। দেখেন মধ্যক নির্ণয় করতে বলছে 10, 20, 30, 25। ভাই যারা এটা দেখা L + n/2 - fc × s ডিভাইডেড fm এর সূত্র চিন্তা করবা, তাদের অবস্থা এখন খুবই ভয়ানক। এসএসসি একদম দোরগোড়ায় চলে আসছে। এখনও তুমি মধ্যক, এই যে 2 নাম্বারের জন্য কি তোমাকে L + n/2 - fc × s ডিভাইডেড fm এর সূত্র প্রয়োগ করতে হবে? না, মধ্যক এইটা একই, কিন্তু ওইটাও মধ্যক এইটাও মধ্যক। চিন্তা করতে হবে এটা কত নাম্বারের জন্য আসছে, ক নাম্বারের জন্য ওই মধ্যকের সূত্র আসতে পারে, কিন্তু ওই মধ্যক কখনো আসবে না। আর ওই মধ্যক তুমি এখানে করবা কিভাবে? তোমার কি পরিপূর্ণ ইনফরমেশনই তো দেওয়া নাই। ঠিক আছে স্যার, চলেন পরেরটা করি, পরের অঙ্কটা করে ফেলি স্যার। আমাদের 8 নাম্বারও শেষ আলহামদুলিল্লাহ। 9 নাম্বার 10, 20, 30, 25, 15। অনেকে বলবো ভাই একই তো করছে, আসো দেখি এক কিনা। 10 আমরা সাজায় লিখবো, মনে রেখো। 20, সরি 20-এর আগে 15 আছে এখানে। 15, 20, 10, 15, 20, 10, 15, 20, 25, 30। 25, 30 এর মধ্যক নির্ণয় করো। ভাইয়া কয়টা সংখ্যা আছে এখানে বলেন তো? এখানে 1, 2, 3, 4, 5টি n সমান লেখো তো সুন্দর হয় আরো। n সমান 5টি সংখ্যা আছে। এখানে লেখো যা, বা এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না, এমন লিখতে পারো যা বিজোড় সংখ্যা। হাতে লেখা একটু বাজে হচ্ছে, তাতেই লিখতেছি যে তাই। এবার লেখো n সমান বিজোড় সংখ্যা হলে মধ্যক সমান
এটাই আমি তোমার বলতেছি ভাই। মধ্যক জোরের সময় এক সূত্র, বিজোড় হইলে আর এক সূত্র। এন এর মান বিজোড়, তাহলে n+1/2 তম পদ। তাহলে মধ্যক n এর মান কত? 5+1/2 তম পদ। এবার লেখো মধ্যক 6/2 তম পদ, মধ্যক তাহলে 3তম পদ। ভাই ম্যাক্সিমাম টাইমে ভুলটা কোথায় করে? মধ্যক নির্ণয় করতে বলছে, তোমার বলে নাই মধ্যক কত নাম্বার পদ। এইখানে তুমি অঙ্ক শেষ করে দিয়ে আসো, আর একটু আগেলেই অঙ্কটা শেষ, কিন্তু তুমি এখানে রেখা দিয়া চলে আসো। আমার কথা বুঝতে পারছো ভাই? 3তম পদ কোনটা? 3তম পদ এই যে এটা 3তম পদ, এটা করতে হবে। মধ্যক তোমাকে জিজ্ঞাসা করে না কততম পদ মধ্যক, তোমার বলছে মধ্যক নির্ণয় করতে, যা হইলো 20, এলো 20। এটা হইলো অ্যান্সার। বুঝতে পারছেন স্যার? ছোট ছোট ভুলগুলোর কারণেও কিন্তু আপনি অনেক কাঙ্ক্ষিত নাম্বার থেকে পিছিয়ে যাবেন। এবার আসেন 9 নাম্বারও শেষ। 10 নাম্বার অঙ্কটা অনেকবার আসছে। ও আমি যদি আরও একটা কোশ্চেনকে ইম্পর্টেন্ট মনে করি, সেটা এই যে 10 নম্বর অঙ্কটাকেও বলতে পারেন, এইটাও ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট স্যার, এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট, বিগত বোর্ড কোশ্চেনগুলোতে অনেকবার আসছে। কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং ওই শ্রেণীর মধ্যমান এত, শ্রেণী মধ্যমান তাহলে নিম্ন সীমা কত? যা শ্রেণী মধ্যমান কেমনে বাই করি দেখো তো। শ্রেণী মধ্যমান, একটু আগে আমরা শ্রেণী মধ্যমান বাই করলাম না? প্রচুরক শ্রেণীর শ্রেণী মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যক, আমরা এগুলো নির্ণয় করছিলাম না? মধ্যমান, মধ্যক, মধ্যবিন্দু একই কথা, একই অঙ্ক। শ্রেণী মধ্যমান তাহলে কিভাবে করছিলাম? শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা মাইনাস শ্রেণীর নিম্ন সীমা ডিভাইডেড 2, এটা ছিল আমাদের সূত্র। আমরা দেখে দিই, এবার মানগুলো বসায় দিই। কোন শ্রেণীর উচ্চ সীমা 65, তাহলে উচ্চ সীমা কত? 65, এই ইংলিশে লিখি 65 যোগ নিম্ন সীমা জানি না ডিভাইডেড 2। এবার দেখো ভাই শ্রেণী ব্যবধান কত? 62.5, 62.5। এবার দুই পাশে কি আছে? ভাগাকার, ও পাশে চলে পাঠায় দাও, গুণ হয়ে যাবে। 125 সমান সমান 65 প্লাস এক্স। 65 এই পাশে প্লাস আছে, ও পাশে গেলে কি হবে? 125 মাইনাস 65 সমান সমান এক্স। তাহলে এক্স সমান সমান কত আসে? 60। এক্সের মান কত বেরোলো? 60। কথা বুঝতে পারছেন স্যার? জি। এবার আপনাকে যদি বলি আরও একটা অঙ্ক এরকম, যে উচ্চ সীমা আমরা জানি না, আমি যদি এই অঙ্কটা বুঝছেন যে উচ্চ সীমা 65 প্লাস এক্স ডিভাইডেড 2 ওর পাশে পাঠালাম, গুণ হয়ে 125 হইলো, 65 এর পাশে যায় বিয়োগ হয়ে গেল, অঙ্ক শেষ। এবার যদি আমি একটু চেঞ্জ করি, যদি বলি ভাইয়া আমরা উচ্চ সীমা এক্স আর নিম্ন সীমা 60, এবার বাই করো উচ্চ সীমা। কী করবো? সেম কাজ, 62.5 ইন্টু 2 এক্স প্লাস 60, 125 এক্স প্লাস 60, প্লাস 60 ওপাশে গেলে 125 মাইনাস 60, এক্সের মান সমান সমান 65, উচ্চ সীমা 65। দেখছো ভাই, একই নিয়মের সবগুলো অঙ্ক, কোনো চিন্তার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা পরের টাইপগুলোতে যাই, চলো। এই পর্যন্ত ভাইয়া 20 রকমের অঙ্ক আমরা শেষ করছি। এখন করবো 21, 22, 23, 24, 25, মোট আমার মনে হয় 30টার মতো অঙ্ক করতে পারলে আমরা শেষ করে দিব সৃজনশীলের ক নাম্বার। চলো শিখি। 21 নম্বরটা শিখি। প্রচুরক শ্রেণীর F1 প্লাস F2 নির্ণয় করো। F1 প্লাস F2, প্রথমে আমরা F1 বাই করি। সবার আগে বাই করবো প্রচুরক শ্রেণী কোনটা, সবচেয়ে প্রচুর পরিমাণে গণসংখ্যা আছে কোনটা, এইটাই। তাহলে F1 কি বলো তো? F1 কে আমাদের বাই করতে হয়। F1 সমান সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা 5। F1 সমান সমান 5। এবার আমরা বাই করি F2 কত ভাইয়া? তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তার পরেরটার গণসংখ্যা 4। তাহলে F2 কত পাইলাম আমরা? 6। আমাকে জিজ্ঞাসা করছি কি? অতএব F1 প্লাস F2 সমান সমান কত? তাহলে আমরা 5 যোগ 6
সমান সমান 11। এটাই হলো অ্যান্সার ক নাম্বারে। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন? খুবই সহজ অঙ্ক। পরেরটা দেখি চলো, আমি তো ডিভাইডেড করে দিই, দাঁড়াও, তাহলে তোমার জন্য বুঝতে একটু সহজ হবে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা আলাদা অঙ্ক। ঠিক আছে, এটা আমরা শেষ করছি। প্রচুরক শ্রেণী উল্লেখপূর্বক মধ্যমান নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা পারো, কিন্তু এই যে উল্লেখপূর্বক শব্দটা দিয়ে তুমি ভুলা যাবে। উল্লেখপূর্ব মানে যেটাকে প্রচুরক শ্রেণী বলে উল্লেখ করা হয়েছে ওইটার মধ্যমান। তাহলে কত? এটার মধ্যমান বলছে 41 যোগ 50 ডিভাইডেড 2 সমান সমান 45.5। শেষ অঙ্ক 2 নাম্বারটা। ঠিক আছে স্যার, পরেরটা দেখো, 3 5 7 2 9 6 2 7 এর প্রচুরক আছে কি? দেখি তো আছে কি না। ডাবল কোনটা আসছে? 3 একবার, 5 3 5 7 7 2 9 6 2 7। এই যে 2 দুইবার, 7 দুইবার আসছে, 2 দুইবার আসছে। এখানে অতএব প্রচুরক আছে। এখানে এখানে 2 দুইবার, 2 দুইবার, 7 দুইবার, সর্বাধিকবার 7 দুইবার আসছে, এসেছে, যা সর্বাধিকবার বার। অতএব এখানে প্রচুরক হবে 2 এবং 7, এই দুটোটাই। বুঝতে পারছেন? এটা আমি আলাদাভাবে করাইলাম, কারণ হলো কি আপনার এসএসসির হলের মধ্যে যাইয়া ভাইয়া এই পরিমাণ ডিপ্রেসড হয়ে যাবেন, ভাই 2বার আসছে কেন? প্রচুরক তো সারা জীবনে একবার শিখে আসছে। না না না, আসতে পারে, কোনো সমস্যা নেই, কোনো প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই, সব শিখাই দিব সব। একটু ক্লাসটা মনোযোগ করে করো ভাই, তুমি নিজে পারবা, নিজের যোগ্যতায় পারবা। আসো 23 24 নাম্বারটা দেখি। 10 20 30, 10 20 30-এর গাণিতিক গড়। এটাও তুমি পারো। গাণিতিক শব্দটা দিয়া তোমাকে ভুল বোঝাবুঝি করবে। গাণিতিক গড় মানে সাধারণ গড়ই বোঝাইছে, মানে যে 10 যোগ 20 যোগ 30 এগুলো কইরা ডিভাইডেড যে কটা সংখ্যা ওটা দিয়ে ভাগ দিয়ে দাও, যেই ফলাফল আসবে সেটাই। বুঝতে পারছেন? এটা 24 নাম্বার। প্রচুরক, এই যে 25 নাম্বারটা ঝামেলা করবে। প্রচুরক সমান সমান এত 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 হলে কি বলছে? প্রচুরকের সূত্রটা লেখা ফেলি ঝটপট। প্রচুরক সমান সমান L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। প্রচুরক কত বলছে? 49.75। L এর মান কত বলছে? 48 প্লাস F1 কত বলছে ভাইয়া? 7 দুইবার লিখবো, প্লাস F2 কত বলছে? 17 ইন্টু H। মানে শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান মানে কি? শ্রেণী ব্যবধান মানে কি বলেন? H বাই করতে বলছে, H বাই করতে বলছে। তাহলে করি, চলো Hটা বাই করে ফেলি ভাই। সবার আগে কি আছে? 48 প্লাস আকারে আছে, মাইনাস ও পাশে পাঠিয়ে দাও, মাইনাস হয়ে যাক। 47.5 মাইনাস 48 সমান সমান 7 ডিভাইডেড 7 আর 17 কত? 14 24 ইন্টু H। ঠিক আছে, তাহলে 49.75 থেকে 48 বাদ দিলে কত থাকবে? 1.75 সমান সমান 724। এখানে আসেন, H এর নিচে 1 আছে না? তাহলে আমরা ই করে দেন, H কোথায় যাবে? 7 আর H গুণ দিলে H7 আর 1 আর 24 গুণ দিলে 24। এবার 24 রে এবার ভাগাকারে আছে, ওপাশে গেলে কী হবে? গুণ 75 ইন্টু 24 সমান সমান 7H। 42 সমান সমান 7H। ঠিক আছে ভাইয়া, এবার 7H-কে এই পাশে আনি, হচ্ছে 42 লিখলাম। H এর মান বাই করব 42 ডিভাইডেড 7, 6 7 42, H এর মান 6। এই হলো অ্যান্সার। দেখছো ভাইয়া কীভাবে করছি? আমি আরেকবার বুঝাই দিই। প্রচুরকের সূত্র লিখছি, যেগুলোর মান দেওয়া আছে এগুলো লিখছি। 49.75। এবার কি করবা? সবার সামনে যেটা আছে 48, এ পাশে আসো, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, 1.75 বাকি। এবার 7 প্লাস 1 7 যোগ করলে 24, H দিয়ে 7-এ গুণ দিলে 7H। কেন করলাম? H ডিভাইড বাই 1 আছে, সব সংখ্যার নিচে একটা 1 থাকে। H আর 7 গুণ দিলে 7H, 1-এর লগে 24 গুণ দিলে 24। এবার 24 ভাগাকার আছে, এপাশে আসলে গুণ হয়ে যাবে, 1.74 75-এর সাথে ইন্টু 24 42 ইকুয়াল টু 7H। তাহলে 7H এ পাশে আনলাম, 42-এর ওপাশে নিলাম। H এর মান 7-এর ওপাশে ভাগাকারে আছে, গুণ আকার আছে, ওপাশে দিলে ভাগ হয়ে যাবে। 42 ডিভাইডেড 7
এইচ ইকুয়াল টু 6, 6 7 42, অঙ্কটা শেষ। আর কয়েকটা টাইপ আছে আমি দেখাচ্ছি, দেখো। ভাইয়া এখন আমরা শিখবো সৃজনশীলের ক নাম্বারে অনেকগুলো কাকে বলে প্রশ্ন আসে, তো এগুলো আমরা একটু শিখা ফেলি অল্প সময়ের মধ্যে। 1 নম্বর হলো উপাত্ত কাকে বলে। দেখো উপাত্ত কাকে বলে আমরা শিখবো। উপাত্ত হলো সংখ্যাসূচক তথ্যসমূহকে উপাত্ত বলে। আবার বলি ভাইয়া, সংখ্যাসূচক তথ্যসমূহকে উপাত্ত বলে। সংখ্যাসূচক তথ্যসমূহকে উপাত্ত বলে, মুখস্থ করে ফেলো, আসতে পারে ইম্পর্টেন্ট এটা। চলক কাকে বলে? উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে। 26 থেকে 27 বেশি আবার ইম্পর্টেন্ট। উপাত্তে, এই যে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে, আর সংখ্যাসূচক তথ্যসমূহকে উপাত্ত বলে। আবার বলি, উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে। চলক দুই প্রকার, একটা হলো বিচ্ছিন্ন চলক, একটা হলো অবিচ্ছিন্ন চলক, সেটা। তারপর আসেন ভাইয়া, তারপরে আসেন আপনার বিচ্ছিন্ন চলক কাকে বলে। যে বিচ্ছিন্ন চলক, যে চলকের মান পূর্ণ সংখ্যা তাকে বলে বিচ্ছিন্ন চলক। যে চলকের মান পূর্ণ সংখ্যা তাকে বলে বিচ্ছিন্ন চলক। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া তোমরা কয়জন মিলা ক্লাস করতেছো? তুমি বললা ভাইয়া আমরা 20 জন মিলা ক্লাস করতেছি, এটা একটা পূর্ণ সংখ্যা। আবার বললাম তোমার ক্লাসে আজকে কতজন ছাত্র এসেছিল? তুমি কি বলতে পারবা যে 2.5 আসছিল না? তুমি বলতে হবে 40 জন বা 2 জন বা 5 জন, এটা একটা পূর্ণ সংখ্যা। তবে যে চলকের মান পূর্ণ সংখ্যা তাকে বিচ্ছিন্ন চলক বলে, যেমন উদাহরণ 1 2 3 4। তারপরে কোশ্চেন দেখি ভাইয়া, অবিচ্ছিন্ন চলক কাকে বলে? অবিচ্ছিন্ন চলক, যে চলকের মান বাস্তব সংখ্যা তাকে বলবো আমরা অবিচ্ছিন্ন চলক। যেমন উদাহরণ, আমি তোমাকে বললাম যে তোমার উচ্চতা কত, তুমি বললা 5 ফিট 5 ইঞ্চি, এটা একটা বাস্তব সংখ্যা, এটা অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে ভাইয়া? যেমন 2.2 4 5.5 8.9। আমি জিজ্ঞাসা করলাম এখান থেকে তোমার স্কুলের দূরত্ব কত, তুমি বললা 8.9 কিলোমিটার বা 2.2 কিলোমিটার। আমি কি বুঝাইতে পারছি ভাই উদাহরণসহ? আমি যদি বলি ভাইয়া আপনি এখানে কাকে বলার মধ্যে একটা ইম্পর্টেন্ট দেন, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো যে এইটা, এই কেন্দ্রীয় প্রবণতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। কেন্দ্রীয় প্রবণতা, উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হওয়া মানে জমা হওয়া। উপাত্ত সমূহ কেন্দ্রের মানের মানে তুমি যদি 1 2 3 4 5 লেখো, মাঝখানে যেটা সেটা হলো কেন্দ্র। উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হওয়া মানে একত্রিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। মুখস্থ করে ফেলো। কেন্দ্রীয় প্রবণতা 3 প্রকার, একটা গড়, মধ্যক, প্রচুরক। এই যে 5টা কোশ্চেন কাকে বলে এটা তুমি একটু মুখস্থ করে ফেলো। তারপরের কোশ্চেনে আমরা যাই, চলো ভাইয়া। যারা যারা এই পর্যন্ত ক্লাসে আসছো, মানে এখন আমরা প্রায় বাকি 5টা সংক্ষিপ্ত প্রশ্ন করায় দিলে মোট 40টা প্রশ্ন কমপ্লিট হবে। আজকে এই 5টা অঙ্কের মাধ্যমে আমরা আমাদের পরিসংখ্যানের সৃজনশীলের ক নাম্বারের সমাপ্ত করতেছি। চলো শিখি। মধ্যকের সূত্র এবং বিবরণ সহ, এটাও কিন্তু এসএসসি এক্সামে আসছে, সৃজনশীলের ক নাম্বারে আসছে। তো মধ্যকের সূত্র হইল L প্লাস n/2 মাইনাস FC ইন্টু S ডিভাইডেড FM। এইটা তো তোমাদের অলরেডি মুখস্থ আমি জানি, কিন্তু এটার বিবরণটা শোনো। L হইল মধ্যক শ্রেণী নিম্ন সীমা। মধ্যক শ্রেণী কিভাবে বাই করব? মনে আছে না, n/2 দিয়ে বাই করার পরে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। n হইল গণসংখ্যার সমষ্টি, আর h হইল শ্রেণী বৃত্তি। ঠিক আছে? FC হইল মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। FM হইল মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে ভাইয়া? 36 নাম্বার ডান। 37 নাম্বার দেখা গেলে তুমি চাইলে উঠে রাখতে পারো, বা তোমার বই বা টেস্ট পেপারেই আছে, তুমি একটু রিভিশন হয়ে যাবে, তোমার একটু দেখো। 37 নাম্বার প্রচুরকের সূত্র এবং বিবরণ সহ। প্রচুরকের সূত্র হইল L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। L হইল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ভাই আমি বলছিলাম প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী কিন্তু এক নাও হইতে পারে। আমি যে যখন সৃজনশীলের খ নাম্বার করাবো তো তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো। F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা
বিয়োগ তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা। এই বিয়োগ করার পরে যেটা ফলাফল আসবে সেটা হইল F1। আবার বলি, প্রচুরক হইল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, যেটা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর মানে পূর্বের শ্রেণীর গণসংখ্যা, বিয়োগ করার পরে যে ফলাফল আসবে সেটা হবে F1। F2 কোনটা? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের শ্রেণীর গণসংখ্যা, F2। H কোনটা ভাইয়া? শ্রেণীবৃত্তি। এই সব জায়গায় শ্রেণীবৃত্তি, এটা মাথায় রেখো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, x বার a প্লাস সামেশন fi uy ডিভাইডেড n ইন্টু h। এ মানে কি? আনুমানিক গড়। এ মানে কি? আনুমানিক গড়। fi মানে কি? গণসংখ্যা। uy মানে কি? ধাপ বিচ্যুতি। n মানে কি? গণসংখ্যার সমষ্টি। h মানে শ্রেণীবৃত্তি। x বার অর্থ হইল গড়। ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শেষ। এবার আসো ভাই, তোমার পরীক্ষায় তোমাকে বিভ্রান্ত করার জন্য বলতে পারে এটার একটা সাধারণ গড় বাই করো, বা বলতে পারে এটা একটা গাণিতিক গড় বাই করো। বুঝতে পারছো ভাই? বা তোমার বলতে পারে সরাসরি গড় বাই করো। এইটার সরাসরি গড় বা সাধারণ গড় বা গাণিতিক গড়ের সূত্র হইল সামেশন fi xi ডিভাইডেড n। এখানে fi মানে কি ভাইয়া? fi মানে হলো গণসংখ্যা, xi মানে শ্রেণী মধ্যমান, n হলো গণসংখ্যার সমষ্টি। এটা মনে রেখো আমার এই কথাটা। এবার আসো, চোখের নিচ দিয়ে যে সূত্র চলে যায় সেটা হলো ধাপ বিচ্যুতির সূত্র। ইউআই সমান সমান xi মাইনাস এ ডিভাইডেড, যেটা মুখস্থ কইরা যাইও ভাই, এটা মুখস্থ কইরা যাইও, এটা পইরা যাইও। ধাপ বিচ্যুতি ইউআই সমান সমান xi মাইনাস এ ডিভাইডেড h। ইউআই মানে কি? ইউআই মানে হলো ধাপ বিচ্যুতি, এই যে ইউআই ধাপ বিচ্যুতি। আর xi হলো শ্রেণী মধ্যমান, xi হলো শ্রেণী মধ্যমান, এই যে xi শ্রেণী মধ্যমান, এখানেও xi শ্রেণী মধ্যমান। কোথায়? এই যে xi শ্রেণী মধ্যমান। কথা বুঝতে পারছেন? তারপরে এই হইল আনুমানিক গড়, এই হলো শ্রেণীবৃত্তি। স্যার, এই সূত্রগুলো আপনি একটু মুখস্থ কইরা যায়েন। আপনারা যারা যারা এখনো এই সূত্রগুলা বুঝেন নাই তারা এই ভিডিওটা একটু টানেন, টেনে একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনার খাতার মধ্যে তুলে ফেলেন। ঠিক আছে ভাইয়া? আজকের এই অঙ্কটা দিয়ে 40 নম্বর অঙ্ক, ধাপ বিচ্যুতির অঙ্ক দিয়ে আমরা আমাদের আজকের ভিডিও শেষ। ভালো থাকেন এবং আপনার এসএসসি পরীক্ষাটা ভালো হোক, এটাই কামনা করি। আল্লাহ হাফিজ।